আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের খবর। তথ্য প্রযুক্তি ও শ্রম বাজার সহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের বৈধ করার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান তারেক রহমান। রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক জনমত গড়ে তুলতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের সরকার প্রধান। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে পেরদানাপুত্র ভবনে অভ্যর্থনা জানায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ডক্টর ওয়ান আজিজা। এরপর উভয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে উভয় দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মত বিনিময় করেছি। দ্বিপাক্ষিক পরামর্শ সহ বিদ্যমান প্রক্রিয়াগুলোর মাধ্যমে সম্পৃক্ততা বৃদ্ধিতে একমত হয়েছি। আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রবৃদ্ধিকে স্বাগত জানাই এবং বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে আলোচনাকে এগিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছি। বাংলাদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা, অবৈধ কর্মীদের নিয়মিতকরণ, ওয়ার্ক পারমিট নবায়ন সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমি মালয়েশিয়ার ব্যবসায়ীদের এসব সুযোগ অন্বেষণের আন্তরিক আহ্বান জানাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছি। আমি অনিয়মিত শ্রমিকদের বৈধতা প্রদান এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি। আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু, আসিয়ান এবং জাতিসংঘের বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায় আলোচনায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের প্রশংসা করছি। আমরা আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা করেছি। বাংলাদেশ আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা চায়। আমরা আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব RCEP-এ যোগদানের প্রতিও আগ্রহী। এছাড়া সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর, সন্ত্রাসবাদ দমন বিষয়ে একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। বেইজিং আর দিল্লির প্রভাব বলয়ের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফর ঢাকার স্বাধীন কূটনীতির এক স্পষ্ট বার্তা। দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া বিনিয়োগ আর শ্রমবাজারের জটিলতা নিরসনের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। মাইদুর রহমান রুবেল, RTV, পুত্রাজয়া, মালয়েশিয়া। দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানাপুত্রা ভবনের সামনে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুবেল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানাবেন। প্রধানমন্ত্রী কখন চীনের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানতে পেরেছেন? সিন্ধিয়া, আসলে আজকের দিনব্যাপী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে শুধু নয়, মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে একটির পর একটি বৈঠক করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকেই মূলত আজকে ব্যস্ত সময় পার করেছেন। পুত্রাজয়ের আমার পেছনের এই ভবনটিতে বেশ কয়েকটি বৈঠক হয়েছেন, দুই দেশের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সবচেয়ে আশার যে আলো জাগিয়েছে যে বৈঠকে, সেটি হচ্ছে যে মালয়েশিয়ায় যে প্রবাসীদের আসার পথটি যে বন্ধ হয়ে গিয়েছিল প্রায়, সেটি আসলে চালু করার জন্যই কাজ করছে দুই দেশের সরকার। এবং দুই দেশ, বাংলাদেশ বলছে যে মালয়েশিয়ার পাশে সবসময় পাশে থাকবে এবং মালয়েশিয়া বলছে বাংলাদেশের পাশে মালয়েশিয়া থাকবে। এবং আরও একটি আশার খবর জাগিয়েছে যে মালয়েশিয়ার কারাগারগুলোতে বাংলাদেশে অবৈধভাবে আসার ফলে যারা কারাগারে আছেন, মূলত এটি আসলে দালালদের খপ্পরে পড়ে যারা এসে কারাগারে আছেন এবং কয়েক হাজার শ্রমিক রয়েছে,
সেই বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। হয়তোবা সেই বন্দীদের মুক্তি মিলবে এই আলোচনার মাধ্যমে, এবং দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া যে শ্রমবাজার, সেই শ্রমবাজারকে চাঙ্গা করার জন্য আজকের এই বৈঠক এবং দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এবং ঊর্ধ্বতন পর্যায়ে মানে যেটি কয়েকটি বৈঠক যেহেতু হয়েছে, সেই বৈঠকগুলিতে দেখা গেছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক যারা নীতি নির্ধারক রয়েছে তাদের মধ্যে মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে, এবং আশার আলো জাগিয়েছে মালয়েশিয়া যারা শ্রমবাজারে আসেন তাদের জন্য যে নতুন করে হয়তো সেই দরজাটি খুলছে, হয়তো নতুন করে আবার মালয়েশিয়া শ্রমিক আসতে পারবে এমন কথা কিন্তু শোনা যাচ্ছে। তবে এখন আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই এবং গতকাল থেকেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে, তাদের বেশ সম্মান দেখিয়েছেন, এবং এই মধ্যাহ্নভোজের আয়োজন চলছে ভিতরে। মধ্যাহ্নভোজ শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন শৃঙ্খলা হোটেলে। সেখানে আসলে পেট্রোনাস টাওয়ারের পেট্রোনাস গ্রুপের যে কর্ণধার তার সাথে একটি বাণিজ্যিক বৈঠক হবে, এবং সেখানে কয়েকটি বাণিজ্যিক বৈঠক হবে। বাণিজ্যিক বৈঠক শেষেই সন্ধ্যা নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি মালয়েশিয়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চীনে চলে যাবেন। চীনে আসলে সেইখানে দুইটি বাণিজ্যিক সম্মেলনে অংশ নেবেন, এবং সেইখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক রয়েছে। সেইখানেও আসলে বিনিয়োগ কেন্দ্রিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হবে। মূলত এই যে 5 দিনের যে সফর, 6 দিনের এই সফরে মূলত আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, এবং এই আলোচনার এই প্রধানমন্ত্রীর প্রথম সফর হলো, এই সফরের দিকে কিন্তু সবার চোখ যে কি হতে যাচ্ছে। আমরা কিছুক্ষণ পর যতটুকু জানতে পেরেছি যে হোটেল শৃঙ্খলায় যে বাংলাদেশের এই বৈঠকে কি কি হলো ঠিক সেই বিষয়ে কিন্তু একটি সংবাদ সম্মেলন ডেকে ডাকা হয়েছে। সেখানে হয়তো পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি আরো বিস্তারিত জানাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ। শরীয়তপুরে 5 বছর বয়সী এক মাদ্রাসার শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমরান সোহেল নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। ভুক্তভোগী পরিবার জানায় 18 জন শিশুটি তার পরিবারের কাছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের বিষয়টি জানায়। ওই দিন মাদ্রাসায় তাকে না পেলে রোববার সকালে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ইমরানকে আটক করে পুলিশে খবর দেয়। প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার হাতছানির পাশাপাশি ম্যাচটি যে গ্রুপে সেরা হওয়ার লড়াইও। টেক্সাসের টিএনটি স্টেডিয়ামে সবুজ গালিচায় আজ রাত 11টায় শুরু হবে ম্যাচ। মুমসাদ দিনুরির আরেকটি রিপোর্ট। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে স্বপ্নের শুরুর পর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিংয়ে 21তম স্থানে থাকা অস্ট্রিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর এখন মেসিময় গোটা ফুটবল দুনিয়া। আরও একটি ম্যাচের আগে আলবিসেলেস্তেদের সবচেয়ে বড় ভরসার নাম তাই 38 বছর বয়সী সেই লিওনেল আন্দ্রেস মেসি। সব আলো মেসির ওপর থাকলেও আর্জেন্টিনা দলে রয়েছে একঝাঁক তারকা ফুটবলার। গোলবারের নিচে অনুমিতভাবেই থাকছেন এমি মার্টিনেজ। রক্ষণ সামলানোর দায়িত্বে থাকবেন সেন্টার ব্যাক ডুও রোমেরো ও লিসান্ড্রো মার্টিনেজ। তবে এই ম্যাচে মিড ব্লকের জন্য স্কালোনির শুরুর একাদশে দেখা যেতে পারে হোল্ডিং মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে। অস্ট্রিয়া বদ কৌশলে সেক্ষেত্রে কপাল পুড়তে পারে উইঙ্গার থিয়াগো আলমাদার। এদিকে বিশ্ব ফুটবলের অন্যতম প্রভাবশালী জার্মান কোচ রালফ রাগনিকের অধীনে অস্ট্রিয়া গত কয়েক বছরে নিজেদের আমূল বদলে ফেলেছে। দারুণ ছন্দে থাকা অস্ট্রিয়া সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 12 ম্যাচের মধ্যে জয় পেয়েছে 10টিতেই। কাগজে কলমে আর্জেন্টিনাই স্পষ্ট ফেভারিট, তবে বিশ্বকাপের মঞ্চ যে চমকের জন্যই বিখ্যাত, তাই অস্ট্রিয়াকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। মুমসাদ দিনুরি, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।